কয়েকজন বন দপ্তরের কর্মী জমি জরিপের কাজ নিয়ে পাহাড়ি অঞ্চলে যায়। কিন্তু কয়েকদিন পরপরই রাতের বেলা একটি অদ্ভুত ঘটনা ঘটে। এক এক করে কর্মীরা উধাও হতে থাকে। এটা কি বন্যজন্তুদের কাজ, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এর পেছনে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম রহস্যের ৭ বাহিনী। গল্পটি লিখেছেন চিরঞ্জীব সেন। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, সুতেষ্ণা আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। শীতকালে একটা সন্ধ্যায় যখন বেশ কয়েকটা গরম ফুলুরি সিঙারা খেয়ে এক কাপ চা কিংবা কফির প্রত্যাশা করছি, ঠিক তখনই কোথা থেকে যেন ধূমকেতুর মতো উদয় হলো আমার কলেজের বন্ধু কুণাল রায়। বহুদিন দেখা সাক্ষাৎ নেই, তাই হঠাৎ দর্শনে একটু চিনতে দেরি হলো। সেই পাতলা চিপচিপে চেহারার কুণাল এখন সুন্দর স্বাস্থ্যবান এক যুবক। কিন্তু আমাকে চিনতেও একটু অসুবিধা হয়নি। আগের মতোই হাসি হাসি মুখ করে বলল, ব্যাপার কি বলতো? তুই কি মহাকালকে জয় করেছিস? তোর চেহারাটা তো দেখছি একটুও বদলায়নি। কিন্তু তুই তো একেবারেই ভুল পাল্টে ফেলেছিস। তা এতদিন পরে হঠাৎ কি মনে করে? হ্যাঁ, কিছু একটা মনে করে এসেছি ভাই। আসতেই খুব লজ্জা করছিল। কোনোদিন কোনো যোগাযোগ রাখিনি, অথচ আজ একেবারে সশরীরে বর্তমান। এটা রীতিমতো স্বার্থপরের মতো ব্যাপার। তা হোক, প্রয়োজনে যে আমার কথা মনে পড়েছে, মনে করে যে এসেছিস, এতেই আমার আনন্দ। বিপদের দিনে যে বন্ধু বন্ধুর কাছে সাহায্য চাইতে আসে, বা যে বন্ধু বন্ধুর পাশে দাঁড়ায়, সেই তো প্রকৃত বন্ধু। এতদিন আমিও তো তোর কোনো খোঁজ খবর রাখিনি। তা প্রবলেমটা কি তোর? কুণাল কিছু বলার আগেই রাকহরি প্লেট ভর্তি চিড়ে ভাজা আর গোটা 2 সিঙারা কুণালের সামনে রেখে বলল, আগে হাত মুখটা ধুয়ে আসুন, তারপর খেতে খেতে 2 বন্ধুতে যত খুশি গল্প আর সমস্যা নিয়ে আলোচনা করবেন। আমি ততক্ষণে কফিটা নিয়ে আসছি। রাকহরির এসব আতেথিয়াতা মনে রাখার মতো। কুণাল হাত মুখ ধুয়ে এসে বলল, বেশ ছেলেটি তো, কোনো রিলেটিভ বুঝি? আমার ভাইয়ের মতো। সত্যি কত দিন পরে তোর সঙ্গে দেখা, কি আনন্দ যে হচ্ছে। অনেকটা ভয়ে ভয়ে কিন্তু এসেছি তোর কাছে। ভয়ে ভয়ে কেন? এমনও তো হতে পারতো যে অত দূর থেকে এসে দেখলাম তুই নেই, তদন্তের স্বার্থে দূরে কোথাও চলে গেছিস। ফোন করে আসতে পারতিস। ফোন নাম্বার পাবো কার কাছ থেকে? তাই ঝুঁকি নিয়ে সরাসরি চলেই এলাম। বেশ করেছিস। এখন কি সমস্যা তাই বল। আছিস কোথায় এখন? দেহরি অনশনে। 7 বাহিনীর নাম শুনেছিস? এই প্রথম শুনলাম। দেহরি অনশন আর গারো রোডের মাঝে একটি ছোট অরণ্যময় প্রান্ত। ওই 7 বাহিনীতে। রাকহরি কফি নিয়ে এলো। কফির কাপে চুমুক দিয়ে বললাম, ভারী সুন্দর নামটি তো, 7 বাহিনী। জায়গাটিও তেমনই সুন্দর। কিছুদিন আগে আমাদের বন দপ্তরে কয়েকজন কর্মী ওই অঞ্চলে জমি জরিপের কাজে গিয়েছিল। সেখানে বসন্ত কুমার ঠাকুর নামে আমাদের একজন পদস্থ কর্মী ছোট একটি পাহাড়ি গুহায় অষ্টধাতুর একটি বুদ্ধ মূর্তি আবিষ্কার করে। আর সেই মূর্তিটি নিয়েই বিপর্যয়। মূর্তিটি তাঁবুতে নিয়ে এসে রাখার পরে মধ্যরাতে মূর্তি থেকে উঠাও এবং বসন্ত ঠাকুরকে পাওয়া যায় মৃত অবস্থায়। সে কি? তাহলে নিশ্চয়ই তাকে খুন করেই মূর্তিটা নিয়ে গেছে কেউ। এর মধ্যে কর্মীদেরও কারোর যোগসাজশ থাকতে পারে। না, কর্মীরা সবাই প্রায় দেহাতি। তাও ওই অঞ্চলে কেউ নয়। কেউ গয়া, কেউ পাটনার লোক। সবচেয়ে আশ্চর্য, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। পোস্টমর্টম রিপোর্ট বলছে হৃদরোগই মৃত্যুর কারণ। অস্বাভাবিক কিছুই নয়, এরকম তো হতেই পারে। কিন্তু প্রশ্ন এই, মূর্তিটা তাহলে গেল কোথায়? কেসটা অত্যন্ত জটিল। তবে এমনও হতে পারে, আততায়ী যখন মূর্তি অপহরণ করতে আসে, তখন হয়তো আচমকা ঘুম ভেঙে তার ভয়াবহ আকৃতি দেখেই বসন্ত ঠাকুর হৃদরোগে আক্রান্ত হন। এই সন্দেহটা কিন্তু আমাদের কারো মাথায় আসেনি। মনে হয় এমনই হয়েছে। এ অবশ্য আমার অনুমান মাত্র। তবে এরপরে যা ঘটলো তা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। কিরকম? সুরেশ শর্মা নামে দাঁড় ভাঙার এক যুবককে পাঠানো হলো ওই কাজে। কাজও পুরোদমে চলছিল। হঠাৎ একদিন মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় কে যেন তাকে গলা টিপে মারলো। তারপর আর কি, কয়েকদিন কাজ বন্ধ করে রাখার পরে আবার নতুন করে কাজ শুরু করার নির্দেশ এসেছে।
তার চেয়ে বড় কথা, এর দায়িত্ব আমার ওপর। আর সত্যি বলতে কি, আমার কিন্তু খুব ভয় করছে। আমি ওর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে রইলাম। স্বাভাবিক। অথচ চাকরিও ছেড়ে দেবার নয়। না না, এর জন্য চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নেই। এই কাজের দায়িত্ব তোকেই নিতে হবে, কাজও করতে হবে খুব সাবধানে। যদি আমারও ওই একই পরিণতি হয়? যে কোনো মুহূর্তেই হতে পারে, তবে তা যাতে না হয় সেই ব্যবস্থাই করতে হবে। এখন কয়েকটা প্রশ্নের উত্তর আমাকে দে। যেমন, প্রথম জনের মৃত্যুর পর ফের যখন কাজ শুরু হলো, তখন তাঁবুতে রাত জাগার কি কোনো ব্যবস্থা হয়েছিল? না, তার কারণ বনে জঙ্গলে পাহাড়ে ঘুরে সারাদিন কাজ করার পর লেবাররা খুব ক্লান্ত থাকে। এরপর সন্ধেবেলা ফিরে এসে ভরপেট খেয়ে যখন তারা শয্যা নেয়, তখন আর জ্ঞান থাকে না কারো। জরিপের কাজে এমন কি পরিশ্রম? পরিশ্রম আছে, শুধু তো মাপঝোঁক নয়, খুঁটি পোতা, কাঁটাতারে বেড়া দেওয়া ইত্যাদি আনুষঙ্গিক কাজও করতে হয়। নেশা ভাঙ? সেসব তো আছেই। এখন প্রশ্ন একটাই, অষ্টধাতুর সেই মূর্তি নিয়ে আসার জন্য বা তারই কারণে বসন্ত ঠাকুরের মৃত্যু ঘটতে পারে, কিন্তু সুরেশ শর্মাকে ওইভাবে মেরে ফেলার পেছনে ওইরকম কোনো কারণ আছে কি? না, সবে কিছুদিন হলো বিয়ে করেছিল বেচারা। বউটার কান্না দেখলে চোখে জল আসে। সাতবাহিনীরই মেয়ে। সে কি, দাঁড় ভাঙার ছেলে অথচ সাতবাহিনীর মেয়ে? যোগাযোগ হলো কি করে? টেরিয়ন শোন থেকে প্রায়ই ওকে আসতে হতো এদিকে, সেই সূত্রেই পরিচয়। আর তার থেকে সুন্দর পরিণতি। যেহেতু সাতবাহিনীতে তার আত্মীয় থাকে, সেই কারণে সুরেশকে ওই কাজের দায়িত্ব দেওয়া হয়। মানলাম, তাই যদি হয় তাহলে সুরেশ তার নবপরিণীতা স্ত্রীকে ছেড়ে তাঁবুতে শুতে এলো কেন? এটা আমাদের চাকরির শর্ত। তাছাড়া বিয়ের পরে সতিয়া সুরেশের কাছে ডেহরিতেই থাকতো। সব শুনে আমি কিছুক্ষণ নীরবতা পালন করলাম। এইখান থেকেই মনে হচ্ছে রহস্যের কোনো একটা সূত্র খুঁজে পাওয়া যাবে, আর এই সূত্র সন্ধানের সহায়িকা হবে সতিয়াই। আমার তো মাথায় কিছু আসছে না ভাই। আমার শুধু ভয় করছে ওই গুপ্তঘাতকের হাতে খুন হয়। ভয় হবারই কথা, তবু পিছিয়ে পড়লে চলবে না। এ ব্যাপারে আমার কাছ থেকে কি রকম সাহায্য চাস তুই? সেটা তুই ঠিক করবি। ওই গুপ্তঘাতককে যেভাবে হোক ধরতে হবে তোকে। ওটা তো ওখানকার পুলিশের কাজ। কিন্তু তারা তো নিষ্ক্রিয়। পুলিশ গেল, ডেড বডি নিল, পোস্টমর্টেম করালো, একবার জঙ্গলে টহল দিল, তারপর সব চুপচাপ। তাহলে আমাকেই একবার জীবন রক্ষার স্বার্থে স্পটে গিয়ে তদন্তের কাজ শুরু কর। তুই এই কাজের দায়িত্ব নিলে আমি নির্ভয়ে কাজে যোগ দিতে পারি। বেশ, তাহলে ব্যবস্থা কর। ততক্ষণে আমাদের চা পর্ব শেষ হয়েছে। কুণাল বলল, আজই রাতের গাড়িতে দেখি চেষ্টা করে যদি দুটো বার্থ ম্যানেজ করতে পারি। কুণাল আমার টেলিফোন নম্বর নিয়ে চলে গেল। আমি রাখহরিকে বললাম, আমার ব্যাগটা তাহলে একটু গুছিয়ে রাখ। ওর যা উৎসাহ, তাতে দালাল ধরেই ও টিকিট করবে। রাখহরি বলল, এসব উটকো ঝামেলাগুলো আপনি কেন ঘাড়ে নেন? আরে এটাই তো আমার কাজ। কোনো মরণাপন্ন রোগী ডাক্তারের কাছে এলে ডাক্তার তাকে ফিরিয়ে দিতে পারেন না, যথাসাধ্য চেষ্টা করেন। তেমনি আমাদের কাছে কেউ এইভাবে সাহায্য চাইতে এলে তাকে আমরা ফিরিয়ে দিতে পারি না। কিন্তু কেসটা কত জটিল বলুন তো। জটিল বলেই তো আমার কাছে আসে। তাছাড়া ও আমার পুরনো বন্ধু, ওকে সাহায্য করা আমার একটা নৈতিক কর্তব্য। তার চেয়েও বড় কথা, হাতে এখন তেমন কোনো দায়িত্বও নেই। শীতের শুরু সবে, এই সময় কারোর আহানে পাহাড় জঙ্গলের দেশে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা। এর নাম আপনার বেড়াতে যাওয়া? তা নয় তো কি, একসঙ্গে রথ দেখা আর কলা বেচা দুইই হবে। রাখহরি আর কথা না বাড়িয়ে বাজারে চলে গেল। আমিও খবরের কাগজটা হাতে নিয়ে বাগানে পায়চারি করতে লাগলাম। রাখহরির পরিচর্যায় কতই না গাঁদা ফুল ফুটেছে চারিদিকে। খুব যত্ন করে গাছগুলোকে লাগিয়েছে ও। খানিকক্ষণ বাদেই কুণালের ফোন এলো। আজ রাতে দুন এক্সপ্রেসে দুটো বার্থ পাওয়া গেছে। ওর ফোন পেয়ে যাওয়ার ব্যাপারে আমি নিশ্চিন্ত হলাম। ইতিমধ্যে মনে মনে একটা ছক কষে রেখেছি আমি। এখন দেখাই যাক কর্মক্ষেত্রে গিয়ে কতটা কি করতে পারি। কুণাল এলো দেরি করে, বোধহয় ট্রেনের গোলমাল ছিল। ইতিমধ্যে রাখহরির তৎপরতায় মাংস ভাত প্রায় রেডি। আমরা স্নান পর্ব শেষ করে দুই বন্ধুতে আহারের পর্ব সমাধা করলাম। কুণাল কতকগুলো রাজভোগ এনেছিল স্টেশন থেকে ফেরার পথে। আমরা দু একটা খেয়ে বাকিটা রেখে দিলাম রাখহরির জন্য। ফ্রিজে রেখে ও দুদিন খেতে পারবে। দুপুরে দুই বন্ধুতে চুটিয়ে গল্প করে নির্ধারিত সময়ের মধ্যেই চলে এলাম হাওড়া স্টেশনে। রাত 8:35-এর ট্রেন। ট্রেন ছাড়ার অনেক আগেই পৌঁছলাম আমরা প্ল্যাটফর্মে। যথাসময়ে ট্রেনও এলো।
ছাড়লেও যথাসময়ে। মাত্র একটা রাতের ব্যাপার। পরদিন সকাল 6:30 নাগাদ সোন নদীর পুল পার হয়ে ট্রেন এসে থামলো ডেহরি অনশনে। এ পথ দিয়ে কতবার যে গেছি তার কোনো ঠিক নেই, কিন্তু নামা হয়নি কখনো। তাই আজ দারুণ আনন্দ হলো এখানে এসে। স্টেশনের বাঁ দিকের পথ ধরে খানিকটা যাওয়ার পর ওর বাড়িতে এলাম আমরা। একতলার একটা ছোট্ট ঘর, তবে বেশ উন্নত মানের, থাকার পক্ষে অতি উত্তম। কিন্তু থাকবো তো এখানে মাত্র একটা দিন, অথচ পরিবেশটি এমনই রমণীয় যে বেশ কয়েকটা দিন থেকে গেলেও মন ভরবে না। আশেপাশের বাসিন্দারাও দেখলাম কুণালের খুবই অনুগত। ও সবার সঙ্গেই আমার পরিচয় করিয়ে দিল। ওই দিন আমরা ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে কাছাকাছি একটি হোটেলের ব্যবস্থা করে নিলাম। গুপ্তঘাতকের হাতে নিহত সুরেশ শর্মা যে বাড়িটিতে ভাড়া করেছিল সেটিও দেখালো কুণাল। ওর স্ত্রীকে তার বাবা নিয়ে গেছে 7 বাহিনীতে। ঘরের জিনিসপত্র কিছু আছে হয়তো, তাই তালা দেওয়া। যাই হোক, সেই রাতটা ডহরি অনশনে কাটিয়ে পরদিন ভোরে আমরা রওনা হলাম 7 বাহিনীর উদ্দেশ্যে। ভোর 5:20 ট্রেন। দূরত্ব মাত্র 78 কিলোমিটার। কি প্রচণ্ড ঠান্ডা এখানে, শাল সোয়েটারেও যেন বাধা মানছে না। আকাশ এখন অন্ধকার। ভোর হলেও ভেতরে কোনো আভাস নেই, দু একটা পাখি যা কলকল করে ডাকছে মাঝে মাঝে। এই শীত ভোরে ট্রেনে বসেই 1 কাপ করে গরম চা খেলাম। তারপর 7টার সময় 7 বাহিনী স্টেশনেতে নেমে আরও এক পর্ব চায়ের পাট সেরে প্রথমেই গেলাম ওদের টেন্টে। ঘটনাস্থলটি আমাকে ঘুরিয়ে দেখালো ও তাঁবুর ভেতরটাও দেখালো। অষ্টধাতুর মূর্তি কিভাবে চুরি হলো সেটাও পড়ল। আমি সবই শুনে গেলাম। দেখলাম ঘটনাস্থল এবং তাঁবুর ভেতরের অবস্থা। বেশ বড় সড়ো তাঁবু। তারই মধ্যে একটি ঘেরা জায়গায় ছিলেন বসন্ত ঠাকুর এবং পরবর্তী সময় সুরেশ শর্মা। এখন এটাই হবে কুণালের রাত্রিবাসের জায়গা। আমি বললাম, আমার ব্যবস্থাটা কি এই তাঁবুর মধ্যেই হবে? কুণাল বলল, না না, তা কেন? এখানে কুলিদের গায়ে গন্ধে টিকতেই পারবি না তুই। আমার অভ্যাস হয়ে গেছে, তাই অসুবিধা হবে না। তা যদি হয় তাহলে রাত দুপুরে সেই গুপ্তঘাতক আবার এলে তোকে আমি বাঁচাবো কি করে? বুঝলাম, কিন্তু এখানে তুই থাকতে পারবি না তো। তাহলে আমি থাকবো কোথায়? তো থাকার ব্যবস্থা আগে থেকে আমি করে রেখেছি। আমি জানতাম তুই না এসে থাকতে পারবি না। চল, তোকে সেখানেই নিয়ে যাই। কুণাল আমার ব্যাগটা একজন কুলির হাতে দিয়ে তাঁবু থেকে সামান্য দূরত্বে একটি বহুদিনের পুরনো বাড়িতে এসে রাখলো। বলল, কষ্ট করে এখানে কয়েকটা দিন থেকে যা তুই। ওটা বাড়ি এখনো তেমন গড়ে ওঠেনি, বেশিরভাগই মাটির বাড়ি। খাবারই বলতে এটাই। তাতে কি, আমি তো এখানে আরামে সুখভোগ করতে আসিনি। তাছাড়া ঘরে আমি থাকবই বা কতক্ষণ? সারাদিন তো বনে পাহাড়ে টোটো করে ঘুরবো আর রাত্রিবেলা করা নজরদারি করবো তাঁবুর দিকে। অতএব কুণাল সেই ঘরের মধ্যে তক্তপোষের উপর কতকগুলো পুরু চট বিছিয়ে তার উপর ভুটের কম্বল পেতে দিয়ে দিব্যি শোবার ব্যবস্থা করে দিল। গায়ে চাপা দেওয়ার জন্য 2টো কম্বল ও একটা বালাপোষও রাখলো। এখানে লাইট টাইটের তেমন কোনো ব্যাপার নেই, তাই কেরোসিনের লণ্ঠনও একটা নিয়ে এসে রাখলো। তাছাড়া মোমবাতি, দেশলাই সব কিছুই, এমনকি একটি কলসিতে করে জল ও একটি গ্লাস রেখে দিয়ে বলল, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমি এখানেই করে রেখেছি। আজকে দুপুরটা আমি তোর সঙ্গেই খাবো, রাত্রি থেকে তাঁবুতে। কাল সকাল থেকে লেগে পড়বো কাজে। এখান থেকে 1-1.5 কিলোমিটার দূর থেকে কাজ শুরু হবে। আপাতত একটু বস তুই, আমি আসছি। কুণাল চলে গেল। অগত্যা বসেই রইলাম আমি। কম্বল সজ্জার উপর ঘর থেকে নিয়ে আসা বেডশিটটা বিছিয়ে একটু ফবিযুক্ত করে নিয়ে বসলাম। ঘরটি নিম্নমানের হলেও থাকা যায়। খানিক বাদেই কুণাল এলো। তার হাতে আলুর চপ, মুড়ি ও কতকগুলো ডিমের অমলেট। ওর সঙ্গে এলো আদিবাসীর মতো দেখতে একটি মেয়ে। বলল, এই হলো সতিয়া, সুরেশের বউ। 20-22 বছরের এক তরুণী, একটু বেটে খাটো করণ, টানা টানা চোখ, গোলগাল মুখ, চালচলন স্বাভাবিক। কে বলবে যে মাত্র কিছুদিন আগে মেয়েটি স্বামীহারা হয়েছে? ওর মুখের দিকে তাকিয়ে ওকে একটু বোঝার চেষ্টা করলাম। তারপর বললাম, তুমিই সতিয়া? ও ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? সাতিয়া আঙুল দিয়ে দেখিয়ে দিল। চেয়ে দেখলাম এক জায়গায় একটু জঙ্গল ভরা স্থানে একটা টিলা পাহাড়ের কোলে কতকগুলো ঝুপড়ি ঘর আছে। ওর মধ্যেই যে কোনো একটি তোদের ঘর। আমি বললাম, ঘরে কে কে আছে তোমার? বাবা আছে, মা আছে, ছোট একটা বোন আছে, আর আছি আমি। এই সতিয়াই তোকে দুবেলা রান্না করে খাওয়াবে।
ওর বাবার হাতে আমি টাকা পয়সা দিয়ে এসেছি, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে তোর। এখানে তো রান্না করতে কয়লা লাগে না, কাঠের জালি সব। আর হাঁস মুরগি এখানে অপর্যাপ্ত, যত পারিস খা। ডিম সেদ্ধ, ডিমের অমলেট যত পারবি খাবি। একদিনেই এত কিছু খেলে সহ্য করতে পারবো কেন? একদিনেই বা খাবি কেন, রয়েস হয়ে খাবি। এখানকার জল এমনই হজমি যে লোহাও হজম হয়ে যাবে। ভালো করেই বাবুজির দেখভাল করবি। তো সুরেশকে যে গলা টিপে মেরেছে, সেই বাবুজি তার দু হাতে হাত করা পড়াবে। এতক্ষণে সাতিয়ার মধ্যে একটু ভাবান্তর দেখা দিল। ওর চোখ দুটো ধারালো ছুরির মতো চকচক করে উঠল। তবে কিনা সেই চোখে এক ফোঁটা জলবিন্দুও দেখা গেল না। কি কঠিন মেয়ে এই সাতিয়া। কুণালোকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমাকে নিয়ে ওর কাজের জায়গায় চলল। তারপর কুলিদের নির্দেশ দিয়ে আবার ঘরে এসে বসলো। সাতিয়াকে বলল, যা, আমাদের জন্য চা নিয়ে আয়। সাতিয়া চলে গেলে আমরা সেই তেলে ভাজা, মুড়ি, পেঁয়াজ ও ডিমের অমলেট খেতে লাগলাম। হাড় কাঁপানো শীত যা বলে এখানে ঠিক তাই। তবে কিনা চঞ্চনের রোদ্দুরে সবই যেন আনন্দময়। একটু পরে সাতিয়ার বাবা চাল, ডাল, আটা, নুন, তেল, মশলা ও একটা বিরাট কাঠের বোঝা মাথায় নিয়ে এসে রাখলো আমাদের সামনে। তারপর আমাদের দুজনকে প্রণাম জানিয়ে বিদায় নিল। সাতিয়া এলো অনেক পরে। সাতিয়া চা নিয়ে এসে গরম করতে লাগলো। আমি কুণালকে জিজ্ঞাসা করলাম, মেয়েটা খুব কম কথা বলে, তাই না? মোটেই না। আসলে সুরেশের অপঘাত মৃত্যুর পর থেকেই কেমন যেন হয়ে গেছে ও। আর হবে নাই বা কেন? বন প্রদেশের গরিব ঘরের মেয়ে। সুরেশ ওকে বিয়ে করে সুখের মুখ দেখালো, তারপরে এই আঘাত। না হলে বিয়ের পরেও যখন ডেরিতে গেল তখন কি দারুণ প্রাণচঞ্চল ছিল, তা ভাবতেও পারবি না। যাই হোক, সাতিয়া গরম চা করে দিলে তাই তৃপ্তি করে খেলাম। এরা চা করে একসঙ্গে জল, দুধ, চা, চিনি সব মিশিয়ে ফুটিয়ে। চা পর্ব শেষ হলে আমি কুণালের সঙ্গে এলাকাটা ভালো করে ঘুরে দেখতে চললাম। কেননা পথঘাট ঠিকমতো জানা না থাকলে নিজেই বিভ্রান্তিতে পড়ব। ওদের তাঁবুটা যেখানে রয়েছে সেই জায়গাটায় একটু উঁচু জায়গা। পেছনে এক জায়গায় একটি টিলাকৃত স্থান থেকে পাথরের গা বেয়ে অতি ক্ষীণ একটু জলধারা ঝর্ণার আকারে নালার মতো নেমে আসছে। সেই জায়গা থেকে জঙ্গলের দূরত্ব খুব বেশি দূরে নয়, তবে পাহাড় একটু দূরে। অনেক অনেক দূরে বড় বড় পাহাড়ের ধোঁয়াটে আভাস। জঙ্গলও এখানে অত্যন্ত ঘন। এক একটি প্রাচীন মরুহীন যেন আকাশকে ছুঁতে চাইছে, এমনই অবস্থা। এখানে সার্ভে করা, কাঁটাতারের বেড়া দেওয়া রীতিমতো যেন পরিশ্রমের কাজ। এরপর আছে বড় মাঝারি গাছগুলোর সংখ্যা গণনা। যদিও চোরা কাটরাদের উপদ্রব এখানে নেই, তবুও হিসেব তো রাখতেই হয়। কুণালের সঙ্গে চারিদিক ঘুরে এখানকার প্রকৃতিকে এমনই ভালোবেসে ফেললাম যেন মনে মনে ভাবতে লাগলাম আমি আর ঘরে ফিরবো কী করে। এটাই তো আমার জীবন। বাকি দিনগুলো এখানকার অরণ্যমায়াতেই কাটিয়ে দিই। তবে একটা ব্যাপারে আমি কিছুতেই হিসেব মেলাতে পারলাম না। এই বনপ্রদেশের এখানকার মানুষদের থেকে একবারের জন্যও আমার মনে হলো না যে এখানে কোনো রকম হিংসে থাকতে পারে বা কোনো দুষ্টচক্র এখানে বাসা বেঁধে থাকতে পারে। অথচ কুণালের কথা মতো লেবারদেরও দেখলাম অতি শান্ত ও নিরীহ ভাব। এদের দ্বারা খুন খারাপি করা অসম্ভব। তবে কে সেই গুপ্তঘাতক? মূর্তি হরণকারী বা কে? ঘটনার গতি দেখে মনে হয় একই লোকের কাজ এটা। আর তাই যদি হয়, তাহলে মূর্তি পাওয়ার পর বসন্ত ঠাকুরের মৃত্যুর পরও সুরেশ শর্মাকে সে গলা টিপে মারল কেন? কুণালের সঙ্গে এলাকাটা পরিদর্শন করে প্রায় 12টা নাগাদ ফিরে এলাম আমি। কুণালও এলো। সাতিয়া ওদের কুয়ো থেকে 2 বালতি জল এনে দিল স্নানের জন্য। কনকনে ঠান্ডা জল। সেই জলেই একটু গরম জল মিশিয়ে স্নান করে নিলাম আমরা। এখানে বাথরুমের কোনো বালাই নেই, তাই খোলা জায়গাতেই রোদ্দুরে স্নান করতে হয়। যাই হোক, আমি স্নান করে খেতে বসলাম। ডাল, ভাত, পালং শাক ভাজা, ফুলকপির তরকারি, চুনো মাছের ঝাল, ডিমের অমলেট আর টমেটোর চাটনি। মেয়েটা মন্দ রাঁধেনি, বেশ তৃপ্তি করেই খেলাম। তাই খাওয়া শেষ করে কুণাল বলল, তুই তাহলে বিশ্রাম নে, আমি ওদিকে গিয়ে কাগজপত্র সব ঠিক করি। আজ রাতে আমি কিন্তু তাঁবুতেই থাকবো। কুণাল চলে গেলে আমি সাতিয়াকে ডেকে বললাম, ওই যে দূরের পাহাড় জঙ্গলগুলো দেখা যাচ্ছে, ওদিককার পথঘাট তুমি চেনো? সাতিয়া বলল যে সে চেনে না, কুসুমা চেনে। ও জঙ্গলে যায় কাঠ আনতে, শিকারে যায়, কত পাখিও মেরে আনে। আমি কাল সকালে ওই জঙ্গলে যাব। ও কি আমায় পথ দেখিয়ে নিয়ে যাবে? সাতিয়া খান নাড়ল, তার মানে নিয়ে যাবে।
তাহলে একবার ডেকে নিয়ে এসো ওকে। সাতিয়া চলে গেলে আমি আমার পিস্তলটি আরও একবার ভালো করে দেখে আবার নিরাপদ স্থানে রেখে দিলাম। আমার দৃঢ় বিশ্বাস ওই পাহাড়ের জঙ্গলেই গুপ্তঘাতক ওত পেতে বসে আছে কোথাও। বসন্ত ঠাকুর মূর্তি পেয়েছিল ওখানেই। গ্রামের লোক মূর্তি পেলে তাকে প্রতিষ্ঠা করা এবং পুজো পাঠের আয়োজন একটা করতই। তাছাড়া একটি মূর্তি যখন পাওয়া গেছে তখন মনে হয় আরও অনেক মূর্তি বা লুপ্ত সম্পদ লুকানো আছে ওখানে। বসন্ত ঠাকুরের মৃত্যু হৃদরোগে হলেও সুরেশ শর্মাকে কিন্তু মারা হয়েছে, আর সেটা আতঙ্ক সৃষ্টির জন্য। কেননা জরিপের কাজ শুরু হলে বহিরাগত দুষ্কৃতীদের গোপন ঘাঁটি আর গোপন থাকবে না। তাই মরার আগে বেশ ভালো করেই মারণ কামড় দিতে চায় ওরা। এতএব আমার কাজ হলো ওদের ঘাঁটিটাকে তন্ন তন্ন করে খুঁজে বার করা। অনেক পরে সাতিয়া কুসুমকে নিয়ে এলো। মাঝারিকরণের ওরই বয়সী মেয়ে, গায়ের রং ঈষৎ তামাটে। সাতিয়ার মতো অতটা চাপা বা নম্র নয়, বেশ চালাক চতুর ও ছটফটে মেয়ে। এরা না পুরোপুরি বন্য না সাধারণ গ্রাম্য। পরনে হাঁটুর ওপরে তোলা আঁটোসাঁটো করে পরায় একটি ময়লা রঙিন শাড়ি, হাতে পালক বাঁধা তীর ধনুক। মনে হয় শিকারে গিয়েছিল। ও এসে দাঁড়াতেই বললাম, তুমি কুসুমা? কুসুমা একগাল হেসে বলল, হ্যাঁ আমি। দেখো, আমি এখানে এসেছি বিশেষ একটা কাজে। তোমার এই সাতিয়া সতিয়ার বরকে যে লোকটা খুন করেছে আমি তাকে খুঁজে বার করতে চাই, আর ফিরে পেতে চাই সেই বুদ্ধ মূর্তিটা। কেননা ওটা চোরদের হাতে না থেকে গভর্নমেন্টের হাতে থাকাই উচিত। গভর্নমেন্ট ওই মূর্তি নিয়ে কি করবে? মিউজিয়ামে রেখে দেবো। দেশের সম্পদ দেশেই থাকবে, চোরেরা তা করবে না। টাকা পেয়ে বিদেশিদের হাতে তুলে দেবে। আমরা মেহনত করব আর গভর্নমেন্ট নাম কিনবে? এটাই তো নিয়ম। এই নিয়ম আমি মানি না। বেশ তো, একজন খুনি ধরা পড়ুক এটা তুমি চাও না? বসন্ত ঠাকুরকে ভয় দেখিয়ে মারা হলো, সুরেশকে গলা টিপে। হয়তো আরও অনেককে এইভাবে মারবে ওরা। তাই এসো না, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি এই হত্যাকারীকে ধরতে পারি কিনা। আপনি কি মনে করেন ওই খুনি কাতিল ধরা দেবে বলে জঙ্গলে ঢুকে বসে থাকবে? না, যাতে তাকে কেউ ধরতে না পারে সেই জন্যে কোনো গুহার ভেতরে লুকিয়ে থাকবে। এখানকার জঙ্গলের রাস্তা আমি চিনি না, কোথায় কোন দিকে কটা গুহা আছে তাও আমার জানা নেই। এখন তুমি যদি আমাকে সাহায্য করো তবেই একটা উপায় হতে পারে। কুসুমা কি যেন ভাবল, তারপর একটু চুপ করে থেকেই বলল, এখান থেকে ওই যে দূরের পাহাড়গুলো দেখছেন, ওখানে গান্ধাগিরিতে অনেক গুহা আছে। ওই গুহার ভেতরে খোঁজ করলে কিছু মুরাতের সন্ধান পাওয়া যেতে পারে। বেশ, তুমি তাহলে ওই গুহাতেই আমাকে নিয়ে চলো। ওই গান্ধারগিরি কিন্তু অত্যন্ত বিপজ্জনক। দিন মানে ওখানে লোক যায় খুব কম, রাতে তো কথাই নেই। যেমনই ভালুকের উপদ্রব তেমনই বাঘের। কে যে কোন দিক থেকে ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে তা কে বলতে পারে। সেজন্যই তোমার সাহায্য নেওয়া। তাহলে আপনি তৈরি হন। এখনই যাওয়ার কথা বলছি না, কাল সকালে যাব। দিনমানে না গেলে কাজের অসুবিধা হবে খুব। তাছাড়া রাতে আমাকে থাকতে হবে এখানে। দূর থেকে লক্ষ্য রাখতে হবে খুনি আবার কাউকে খুন করতে আসে কিনা। ঠিক আছে, কাল সকালেই যাব তাহলে। কিন্তু এই কাজের জন্য আমি কি পাবো? তুমি কি চাও বলো? আমি একদিনের জন্য 10 টাকা নেব। মনে মনে আমি হাসলাম। একদিনের জন্য মাত্র 10 টাকা? 10 টাকাকে এরা বোধহয় অনেক টাকা বলেই মনে করে। তাই ভাবে 10 টাকা পেলে ওরা বোধহয় খুবই খুশি পাওয়া হয়ে গেল। প্রতিদিনের জন্য তুমি 10 টাকা নয় 50 টাকা করে পাবে। কুসুমা যেন বিশ্বাসই করতে পারল না আমার কথা। অবাক হয়ে বলল, 50 টাকা? আপনি ঝুট বলছেন না তো বাবুজি? এ আমি ভাবতেও পারিনি। আমায় দেখে কি তোমার মনে হয় আমি ঝুটা কথা বলা লোক? না না বাবুজি, তা নয়। তবে এটুকু জেনে রাখবেন, এখন থেকে আমি আপনার কেনা হয়ে রইলাম। আপনার জন্যে আমি আমার জান দিয়ে দেব। এখন আমি আসি। আপনার কোনো দরকার থাকলে ওই বস্তিতে গিয়ে আপনি কুসুমা বলে একটা ডাক দেবেন, নয়তো সতিয়াকে বলবেন, ও ঠিক ডেকে দেবে আমাকে। সাতিয়াকে সঙ্গে নিয়ে চলে গেল কুসুমা। আমি শয্যা গ্রহণ করে ওই কথাই ভাবতে লাগলাম। দারিদ্র্যমূর্তি এই মেয়েটি হবে আমার নির্ভরযোগ্য অরণ্য সঙ্গী। ওকে বিশ্বাস করে পথ চলে ঠিক জায়গায় গিয়ে যদি পৌঁছতে পারি, তাহলে খুনি নাগাল পেতে আমাদের আর একটুও দেরি হবে না। আমার দৃঢ় বিশ্বাস খুনি আশেপাশেই আছে, কিন্তু কি তার মোটিভ সেটাই বুঝতে পারছি না। বসন্ত ঠাকুরের কাছ থেকে মূর্তিটা হাতিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু সুরেশ খুনের কারণটা কি? শুধুই কি ভীতি প্রদর্শন? পুরো ব্যাপারটাই আমার কাছে গোলমেলে লাগছে।
এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। সাতিয়ার ডাকেই সেটা কাটল। সে চা নিয়ে এসেছে। আমি চোখে মুখে জলে ঝাপটা দিয়ে চা খেয়ে কুণালের তাঁবুতে গেলাম। গিয়ে দেখলাম ও কী সব কাগজপত্র নিয়ে এক মনে পরীক্ষা করছে, আর লেবাররা রান্নার কাজে ব্যস্ত। কুণাল বলল, কাল ভোর রাতে আমরা নর্থ হিলের দিকে যাব। ওখানকার জঙ্গলে খুঁটি পোঁতার কাজ শুরু হবে কাল থেকে। আজ কয়েকটা গরুর গাড়িতে করে কিছু মাল পাঠানো হয়েছে ওদিকে। লেবারও আছে কেউ কেউ ওখানে। তার মানে ওখানে ওরা থাকবে কোথায়? জঙ্গলের কাছাকাছিই থাকবে। কি নাম তাদের? বাসদেও, শ্যামচাঁদ আর রামধনী। ওরা যে ওখানে থাকবে, ওদের মৃত্যু ভয় নেই? ওদের মধ্যে থেকেই তো কেউ খুন হতে পারে। তাছাড়া হিংস্র জন্তুর ভয় আছে। পালা করে রাত জেগে পাহারা দেবে ওরা। আগুন জ্বলবে, না হলে মরবে। এই কাজটা তো এখানেও করতে পারতো, তাহলে দুজনের জীবনান্ত হতো না। আসলে এখন তো ওরা রেস্টে আছে। কাল থেকে কাজ শুরু হলে ওরা আর ওদের মধ্যে থাকবে না। আমি আর কথা বাড়ালাম না। এদের ব্যবস্থাপনা কীরকম যেন অগোছালো বলে মনে হলো আমার। যাই হোক, তদন্তের কাছে যতই জটিলতা থাকুক, এখানকার রহস্যভেদ আমি করবই। অনেকক্ষণ ওদের তাঁবুতে বসে গল্প করে ফিরে এসে দেখি সাতিয়ার কুসুম খোশ গল্পে মেতে উঠে একপাশে কাঠের জালে মোটা মোটা রুটি সেঁকছে, আর একপাশে একটি হাঁড়িতে জাল দিয়ে মাংস রান্না করছে। এত দেরি করলেন কেন বাবুজি? পাহাড় জঙ্গলের দেশ, রাতে একটু ভয় ডর বেশি হয়। জঙ্গল থেকে কয়েকটা জানোয়ারও বেরিয়ে আসতে পারে। তা তো আসতেই পারে, বন জঙ্গলের দেশ এটা, ওদেরই তো রাজত্ব। আমরা শহর ছেড়ে ওদের কাছে এলেও ওরা তো শহরে যাবে না, অতএব ও চিন্তা না করাই ভালো। এখানকার ঠান্ডায় আপনার খুব কষ্ট হবে বাবুজি। আপনি ঘরে বসুন, রান্না শেষ হলে আপনি খেয়ে নেবেন। রাতে ভালো করে ঘুমিয়ে নিন। কাল সকালে কুসুমা আপনাই নিয়ে যাবে পাহাড়ে। সত্যিই ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। আমি তাই ঘরে গিয়ে বসলাম। শীত এমনই তীব্র যে জানলাটাও খোলা যাচ্ছে না। এই অবস্থায় যে কী করে সারা রাত ওদের তাঁবুর দিকে নজর দেবো তাই ভেবে পেলাম না। একটু পরেই খাবারের ডাক এলো, গরম রুটি আর পাখির মাংস। কুসুমা তখন শিকারে গিয়ে অনেক পাখি মেরে এনেছিল, তারই সুস্বাদু মাংস। বেশ তৃপ্তি করে খেয়ে শুয়ে পড়লাম। ওরা দুজনেও এখানে খাওয়া দাওয়া সেরে ঘরে চলে গেল। আমি শুয়ে রইলাম বটে, তবে ঘুম আসতে দিলাম না চোখে। অনেকক্ষণ শুয়ে থাকার পর উঠে বসলাম। তারপর কালো ওভারকোটে শরীর ঢেকে ধীরে ধীরে এগিয়ে গেলাম তাঁবুর কাছে। তাঁবুর মুখ বেশ কায়দা করেই আটকানো, চট করে কোনো জন্তু জানোয়ার ঠেলে ঢুকতে পারবে না ভেতরে। ভেতর থেকে নাক ডাকার শব্দও শোনা যাচ্ছে দু একজনের। এমনই যেখানে অবস্থা, ভেতরের লোক সহায় না থাকলে একজন বহিরাগত ভেতরে ঢুকে মানুষ খুন করে কি করে? কুণাল যতই বলুক, সর্ষের ভেতরেই হয়তো ভূত আছে। যাই হোক, আমি অনেকক্ষণ এদিক সেদিক করে শীতের তাপর সহ্য করতে না পেরে ঘরে এলাম। আর ঠিক তখনই কে যেন পেছন দিক থেকে আমার মাথায় কিছু একটা দিয়ে ঘা দিল। সেই প্রচণ্ড আঘাতে আমি দু চোখে অন্ধকার দেখলাম। তবুও ঘুরে দাঁড়িয়ে জোরে একটা ঝটকা দিতেই মুখ থুবড়ে পড়ল সে। তারপর আমাকে আক্রমণ করতে উদ্যত হলেই আমি ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ওর হাতে তখন চকচক করছে একটা ধারালো ছোরা। অমানসিক শক্তির ধারক সেই আততায়ীর হাত থেকে ছোরাটা কেড়ে নিতেই সে ছুটে পালাতে গেল। মাথায় আঘাত পেয়ে ওকে পিছু নিয়ে ধাওয়া করার মতো শক্তি তখন আমার ছিল না, তাই অব্যর্থ লক্ষ্যভেদে ছোরাটা ওর দিকে নিক্ষেপ করতেই একটা আর্তনাদ করে বসে পড়ল ও। তারপর আবার ছোটা শুরু করলো। আমার সর্বাঙ্গ তখন ঝিমঝিম করছে, গা মাথা ঘুরোচ্ছে, কেমন যেন করছে শরীরটা। এই সময় একটু জল পেলে বোধহয় ভালো হতো, কিন্তু কে দেবে জল? আমি ঘরের দরজা পর্যন্ত অতি কষ্টে গেলাম, তারপর লুটিয়ে পড়লাম সেখানেই। চেতনা ফিরল অনেক পরে, তখন আকাশ ফর্সা হচ্ছে একটু একটু করে। ধীরে ধীরে উঠে বসলাম আমি। দেখলাম দরজাটা দু হাত করে খোলা। বুঝলাম আততায়ীর প্রধান টার্গেট আমিই ছিলাম। ভাগ্যক্রমে ঘরের বাইরে থাকায় ওকে বিফল হয়েই ফিরে যেতে হচ্ছিল। এমন সময় আমি এসে পড়তেই ওরা আক্রমণ। যাক, খুব বেঁচে গেছি এ যাত্রায়। আমি ঘরে ঢুকে দরজায় খিল না দিয়েই আলতো করে ভেজিয়ে শুয়ে পড়লাম। এরপর কখন যে ঘুমিয়েছি তা আমি আর জানি না। সাতিয়া আর কুসুমাটাকেই ঘুম ভাঙল। চোখ মেলে ওদের দিকে তাকাতেই বলল, শরীর খারাপ নাকি বাবুজি? আমি অতি কষ্টে উঠে বসে বললাম কালকে রাতের ঘটনা। শুনেই চমকে উঠল ওরা।
আপনি চলে যান বাবুজি, আপনি চলে যান বাবুজি। এখানে থাকলে আপনি শেষ হয়ে যাবেন। আরও কত খুন যে করবে ওরা, তাকে জানে। ওরা কারা? তা আমি কি জানি। কুসুমা আমাকে ধরে বাইরে নিয়ে এলো, মুখ ধোয়ার জন্য গরম জলও দিল। আমি চা করছি, আপনি চা খান, খেয়ে বিশ্রাম নিন। আজ আর কোথাও যাবেন না। মাথা ফাটেনি এই ঢের, তবে কিনা আঘাতের বেগটা সামলে গেছি। সঙ্গে কড়া ডোজের ওষুধ আছে আমার, খেলেই সামলে যাব। আততায়ীকে হাতে নাতে ধরতে না পারলেও মোক্ষম একটা ঘা দিয়েছি, কাজেই দেখা পেলে চিনতে ভুল হবে না। সাতিয়া জিজ্ঞাসা করলো যে ওর মুখ আমি দেখেছি কিনা। না, মুখ দেখার সুযোগ পাইনি, তবে ছোরাটা বিঁধেছে ওর পিঠের দিকে, সেইটাই ওকে চিনে নিতে সাহায্য করবে, তাই ধরাও পড়বেই। যাই হোক, আমি দু একটা বিস্কুট খেয়ে মাথা ধরার ক্যাপসুল খেয়ে নিলাম একটা। তারপর চায়ের কাপে চুমুক দিয়ে দেহের ক্লান্তিটা দূর করলাম। এই কনকনে শীতে গাঢ় দুধের চা আমার এত ভালো লাগলো যে সেটা আর বলবার নয়। আমি চা খেতে একটু তরতাজা হলেই কুসুমা বলল, কি করবেন বাবুজি? অনেক দূরের পথ, যেতে পারবেন? যেতে হবেই, আততায়ীকে ধরার এই তো সময়। এমনও তো হতে পারে সে জঙ্গলের দিকে যায়নি। এছাড়া ওর যাবারও তো জায়গা নেই। এই অবস্থায় শহরের দিকে গেলেই তো ধরা পড়বে ও। তাহলে তৈরি হয়ে নিন, আমি এখনই আসছি। কুসুমা চলে গেলে সাতিয়া বলল, আমি এখনো বলছি বাবুজি, আপনি যাবেন না ওদিকে। আমি বাগনাকে দেখেছি, সে অতি ভয়ঙ্কর। আমি জানি আমার স্বামী সুরেশকে সেই খুন করেছে। ওর কথা শুনে আমি চমকে উঠলাম। বাগনাকে? আমার স্বামী। এবার আর বিস্ময়ের অন্ত রইল না আমার। বললাম, সুরেশ তাহলে কে? সেও আমার স্বামী। তোমার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না সতিয়া, ঠিক করে বলো তো ব্যাপারটা কি? বাগনা আমাদের এই সাতবাহিনীরই ছেলে। খুব ছোটবেলায় ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি যখন বড় হলাম তখন ওর বাবার চাহিদা মতো পণ দিতে না পারায় ওরা আমাকে নিল না। এর মধ্যে বাগনাটা শহরে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। পরে অবশ্য জেল ভেঙে পালিয়েও এলো। মানুষ খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হলো ওর। ইতিমধ্যে সুরেশের সঙ্গে পরিচয় হলো আমার। কাজের জন্য ডেহরি থেকে এদিকে প্রায়ই আসতো ও। আমাকে ও পছন্দ করলো, আমার বাবা ওর সঙ্গেই বিয়ে দিল আমার। আমি ভাবলাম জীবনে বোধহয় সত্যিকারের সুখী হলাম আমি। কিন্তু হঠাৎই একদিন আমার স্বামী খুন হলে সমস্ত স্বপ্নের জাল ছিঁড়ে গেল আমার। তখনও আমি জানি না বাগনা এ কাজ করেছে বলে। কয়েকদিন আগে হঠাৎই ওকে আমি দেখতে পাই। আসলে ইচ্ছে করেই ও দেখা দিয়েছিল। আমাকে শুধু বলল, এমন ভুল আর করিস না, আমি কিন্তু মরিনি, বেঁচে আছি। আমি সরিয়ে দিয়েছি তোর সুরেশকে, এবার তোকেও আমি সরিয়ে দেব, তোর বাপকেও। ওর এখানে আছে কি কে? কেউ নেই। মা মরেছিল অনেক আগেই, বাবা মরেছে কিছুদিন হলো। একটা ভাই ছিল, সেও এখন বেপাত্তা। ওর বাবার চাহিদা মেটাতে না পারার ফলে ওর ঘর করা আমার হয়নি বাবুজি। ভাবলাম ভালোই হলো, একটা চোর খুনে গুন্ডার ঘর না করে একজন ভালো মানুষের বউ হওয়া কত ভাগ্যের। কিন্তু সে সুখও আমার সইল না ওর জন্য। তাহলে বসন্ত ঠাকুরের মৃত্যুর কারণও কি ও? সে কথা আমি বলতে পারবো না। তোমার এই ব্যাপারটা কুসুমা জানে? না, কাউকে বলিনি আমি। কুসুমা রাগী মেয়ে, ও শুনলে রাগ সামলাতে পারবে না। হয়তো জেদ করে একাই ওকে খুঁজে বার করার চেষ্টা করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবে। বাগনার দলে কতজন আছে জানো? কিছুই জানি না, তবে মনে হয় ও একা নেই। একা কেউ ওই ভীষণ জঙ্গলে থাকতে পারে না। তাছাড়া ওই জঙ্গলে এক ভয়ানক চেহারার লোককেও মাঝে মাঝে দেখা যায়, তবে সে ক্ষণেকের তরে। তারপর কোথায় সে হারিয়ে যায় তা কেউ টের পায় না। তাহলে কুসুমা যে একা একা জঙ্গলে যায় পাখি শিকার করতে, কাঠ আনতে, ওর চোখে কখনো পড়েনি এমন কেউ? ও নিজে কি কখনো বিপদে পড়েছিল? না, তবে ও একা ও গভীর জঙ্গলে যায় না। শুধু ও কেন, কেউই যায় না। তাছাড়া মেয়েরা গভীর জঙ্গলে ঢোকে না বড় একটা। তবে বছরে একবার কি দুবার পরবের সময় সবাই যায় শিকার করতে, তখনই পথঘাট চেনা হয়ে যায়। কুসুমা যে বলল ওখানে কোথায় গান্ধারগিরির গুহায় নাকি অনেক মূর্তি লুকানো আছে। লুকোনো ঠিক নেই, কোন আমলের মূর্তি ওগুলো কেউ জানে না। বহুদিন ধরে রয়েছে। বসন্ত ঠাকুরের দল হয়তো বা ওইখান থেকে মূর্তি একটা নিয়ে এসেছিল। বাগনার দলের চোখে পড়ায় উদ্ধার করেছে সেটিকে। খুনি যে বাগনাই এই ব্যাপারে তাহলে কোনো সন্দেহ নেই আর, বিশেষ করে সে যখন নিজে মুখে স্বীকার করেছে। আমার ভয় এখন আপনাকে নিয়ে।
কাল রাতে ও বা ওর কোনো লোক যখন চড়াও হয়েছে আপনার ওপর বা আপনার দিক থেকে পাল্টা আঘাত পেয়েছে, তখন যেভাবেই হোক আপনাকে ও মারবেই। এমনকি আমার বন্ধু কুণাল বাবু পার পাবেন না। কুণাল তো ওর টার্গেট। জঙ্গলের কাজে বাধা সৃষ্টির জন্যই এই হত্যালীলায় মেতেছে ও। যেহেতু তদন্তের কাজে আমি এসেছি, সেহেতু আমাকে দিয়েই শুরু করতে চেয়েছিল। যাক, এখন আমি সতর্ক। তবে একটা কথা, আমাদের এই অভিযানে যদি বাগনার কোনো ক্ষতি হয়, তুমি তাহলে দুঃখ পাবে না তো? কি যে বলেন, ও আমার সুখের ঘর ভেঙেছে। সুরেশের মতো ছেলে হয় না। আমার অন্তরে সুরেশ ছাড়া আর কারো এতটুকু স্থানও নেই। ও মরলে আমি যে কতটা আনন্দ পাবো তা আপনি ধারণাও করতে পারবেন না। কথা বলতে বলতেই কুসুমা এলো। সেই কালকের মতোই পেঁচিয়ে কাপড় পরে তীরধনুক হাতে অনেকটা শবরীর বেশেই এসে দাঁড়ালো। বলল, কি ব্যাপার, আপনি এখনো গুছিয়ে নেননি? চটপট করুন, না হলে ফিরতে রাত হয়ে যাবে। হোক না রাত। তোমার হাতে তীর কার থাকলে আর আমার হাতে এটা থাকলে কাউকেই পরোয়া করি না আমি। আমার হাতে পিস্তল দেখে শিউরে উঠল কুসুমা। বলল, এই জিনিস আপনার সঙ্গে রয়েছে, তবুও আপনি খুঁড়িটাকে জব্দ করতে পারলেন না? কি করব বলো? এই আক্রমণের জন্য যে আমি প্রস্তুত ছিলাম না। তাছাড়া মাথার আঘাতটা এত জোরে পেয়েছিলাম যে কোনো কিছুই করার মতো শক্তি আমার ছিল না। তবুও এই অবস্থায় কিভাবে যে আমি আততায়ীর সঙ্গে লড়েছিলাম তা শুধু আমিই জানি। এই অভিযানে সাতিয়াও আমাদের সঙ্গে থাকলে ভালো হতো, কিন্তু এখনকার মেয়ে হলেও বনে জঙ্গলেও কখনো ঘোরেনি। তাছাড়া ওর বাবা ওকে ছাড়বে না, তবু আমি জংকে সঙ্গে নিয়েছি। জংকে? জং বাহাদুর, একটি নেপালি ছেলে। অমন দুর্ধর্ষ প্রাণী বোধহয় জীবজগতে নেই। ও আমার একান্ত অনুগত। ওর একটা কুকুর আছে, সেটাও খতরনাক। সাতিয়াকে বললাম, আমার ঘরে টুকিটাকি জিনিস যা আছে ওগুলো তুমি দেখো। আমি শুধু ওষুধগুলো আমার সঙ্গে রাখছি, বাদবাকি এখন সব থাক। আমার সঙ্গে যা যা নেওয়ার তা নিয়ে আমি সুটকেসটা সাতিয়াকে দিয়ে দিলাম। ও সেটা নিয়ে চলে যাওয়ার পর এমনই একটা দুঃসংবাদ পেলাম যা শুনবো বলে আমি ভাবতেও পারিনি। কুণালের একজন লেবার এসে খবর দিল যে কাল রাত্রে প্রাকৃতিক দুর্যোগের প্রয়োজনে কুণাল একবার তাঁবুর বাইরে গেলে হয় তাকে বাঘে ধরেছে, নয় কেউ তাকে হাঁপিস করেছে। সে আর তাঁবুতে ফেরেনি। চাঞ্চল্যকর সংবাদ। এমন যে হতে পারে তা অপ্রত্যাশিত নয়। বাঘে ধরলে সেটা নিছকই দুর্ঘটনা, কিন্তু কেউ যদি তাকে তুলে নিয়ে যায় তাহলে সেটার জন্য পূর্ণ তদন্ত চাই। আমি লেবারকে নিয়ে তখনই গেলাম এলাকার থানায়। থানাকে এরা কোতোয়ালি বলে, নামেই থানা। একটা ছোট ফাঁড়ি ছাড়ার কিছুই নয়। এখানে গিয়ে অভিযোগ জানাতে বা ডায়েরি নিতে বললে প্রথমে কোনো আমলই দিলেন না ওরা। পরে আমার কার্ড দেখে আমার দিকে একবার তাকালেন, তারপরে বললেন, প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার অম্বর চ্যাটার্জি। হ্যাঁ, আমি নিজের ইন্টারেস্টেই এ তদন্ত করছি। প্রয়োজনে আইনি সাহায্য নিতে চাই। ভিন রাজ্যে কিছু করার আগে প্রশাসনকে জানানো দরকার, সেই কাজটাই করে রাখলাম। এনি প্রবলেম আপনি আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে হেল্প করব। আমার এখানে তো লোক কম, বেশি করে লোক আনিয়ে রাখবো। থানা থেকে বেরিয়ে গেলাম কুণালের তাঁবুতে। সেখানে গিয়ে শুনলাম আরও এক চাঞ্চল্যকর সংবাদ। গত সন্ধ্যায় জঙ্গলের কাছে যে তাঁবু পাতা হয়েছিল সেখানেও 3 জন প্রহরীর মধ্যে আরও একজন নিখোঁজ। লেবারদের মধ্যে সবথেকে সেই পুরনো। জঙ্গলের পথঘাটও সে ভালো চেনে। ডেহরিয়ন শোনের কাছে বরকি সাইয়াত এসে থাকে। তার অন্তর্ধান আরও রহস্যময়। সে মানুষ যে গুম হবে সেটা ভাবাই যায় না। শুধু তাই নয়, যার অপঘাতে মরবার বাসনা হবে সেই তাকে খুন করতে আসবে। তাঁবু থেকে ফিরে এসে যখন বাড়িতে এলাম তখন দেখি সবাই হানটান করছে আমার জন্য। কুসমা, সাতিয়া এবং জং। বেটেখাটো এই নেপালি কিশোরটি দারুণ বুদ্ধিদীপ্ত। ওর সমস্ত অবয়বে এবং চোখের চাহনিতে তারই সুস্পষ্ট ছাপ। কুণালের অন্তর্ধানের কথা সবাই জেনে গেছে। কুসমা বলল, আমরা সবাই যাচ্ছি, সাতিয়াও যাবে বলছে। ওর বাবা না করেনি, অনেক দূরের পথ। তাই বলি কি, দেরি যখন হলোই তখন এখন না গিয়ে স্নান খাওয়া দাওয়া সেরে দুপুরে যাওয়াই ভালো। হয়তো আজকের রাতটা জঙ্গলেই কাটাতে হবে আমাদের। সেই ভালো। এখন গন্ধর্বগিরিতে গিয়ে প্রাচীন মূর্তিগুলো উদ্ধারের চেয়ে আমার বন্ধুকে কিভাবে উদ্ধার করা যায় সেই চেষ্টাই করব। সেই সঙ্গে খোঁজ নেব বাসদেবের। ওর সম্বন্ধে যা শুনেছি তা যদি সত্যি হয় তাহলে অমন একজন শক্তিমান উধাও হয় কিভাবে? আচ্ছা, এমনও তো হতে পারে কেউ ওদের কিছুই করেনি, বরং ওরাই খুনির উপস্থিতি টের পেয়ে খুনিকে অনুসরণ করেছে। এরকম হলে তো ভালোই হয়। তবে কিনা আমার বন্ধু কুণাল অত্যন্ত নার্ভাস আর ভীরু প্রকৃতির।
এত সাহস ওর হবে না। তাছাড়া বাসদেও নিখোঁজ হয়েছে সন্ধ্যের সময়, কুণালের অন্তর্ধান শেষ রাতে। আর কোনো কথা নয়, আমরা স্নানাহারের ব্যবস্থা করতে লাগলাম। জং বাহাদুর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বাড়তে লাগলো একটি গাঁটরিতে। এগুলো ওকেই বইতে হবে। এই অভিযানে ও সহযোগিতা ভগবানের দান ছাড়ার কিছুই নয়। দুপুর গড়াতেই আমরা অভিযান শুরু করলাম। কুসমা, সতিয়া, জং বাহাদুর ও আমি, সঙ্গে পাহাড়ি অঞ্চলের একটি লেজকাটা দেশি কুকুর টেগো। কুকুরটি জংয়ের একান্ত অনুগত। এখন পরিচয় সূত্রে আমার মনে অফুরন্ত আনন্দ। তার কারণ এই অভিযানের সাফল্য যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ নেই। কারণ আমাদের থেকেও অনেক বেশি বেপরোয়া এই টেগো, এবং মানুষের সেরা গোয়েন্দা এরাই। ঘ্রাণের সাহায্যে এরা ধরে নিতে পারে যে আততায়ী কোথায় লুকিয়ে রয়েছে। মানুষের অগম্য স্থানেও এরা সহজেই চলে যেতে পারে। যাই হোক, রওনা হওয়ার পর মুহূর্তেই টেগোর বাহাদুরি আমরা টের পেলাম। কাল রাত্রে আমার নিক্ষিপ্ত ছোড়ার আঘাতে মাটিতে যে রক্ত ঝরেছিল তাই শুকে শুকে ও আমাদের জঙ্গলের দিকে এগিয়ে নিয়ে চলল। আমাদের কারো মুখে কোনো কথা নেই, সবাই চলেছি আমরা টেগোকে সঙ্গে নিয়ে। সাত বাহিনীর প্রান্তে এসে একটা শীর্ণা নদী পার হলাম আমরা। এরপর শুরু হলো অরণ্যের বিস্তার। টেগো সমানে গন্ধ শুকে শুকে এগিয়ে চলেছে। হঠাৎই এক জায়গায় এসে চাপ চাপ রক্তের দাগ দেখে থামলো টেগো। তারপরে ছোট্ট একটা গুহার দিকে ছুটল। গুহার মুখে দাঁড়িয়ে ভয়ঙ্কর রাগে ঘেউ ঘেউ করতেই আমরা গিয়ে হাজির হলাম সেখানে। মনে হলো গুহার মধ্যে কেউ যেন আশ্রয় নিয়েছে। সামনেই পড়ে আছে একটি রক্তমাখা ছোড়া। দেখে অনুমান করলাম যে আততায়ী এটা দিয়েই আমাকে আক্রমণ করেছিল, এবং পরে আমি অপর্থ লোককে আততায়ীর দিকে ছুঁড়ে দিই। মোক্ষম ঘা লেগেছিল নিশ্চয়ই, না হলে এটা দিয়েই আমাকে পাল্টা আঘাত করত। গুহাটি এতই ছোট যে এখানে দুজনের বেশি কেউ থাকতে পারে না, থাকা সম্ভবও নয়। ভেতরে যে আছো বাইরে এসো। ভেতরে যে একজন ছিল তা দেখাই যাচ্ছে। তাই জং বাহাদুর ভেতরে ঢুকে তার হাত ধরে টেনে আনলো হিড়হিড় করে, এবং যে এলো তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম আমরা। বাসদেও তুম? বাসদেও সাড়া দেবে কি? তার অবস্থা তখন সত্যিই কাহিল। আমার নিক্ষিপ্ত ছোড়াটা তার পিঠে না লেগেছে ঘাড়ে। পিঠে লাগলে জামা সোয়েটারে হয়তো গাঁততই না, কিন্তু ঘাড়ে লাগার ফলে তার অবস্থা সঙ্গীন। ভালো করে কথাই বলতে পারছে না সে। তবু আমি বললাম, কাল তুমি আমার উপরে চড়া হলে কেন বাসদেও? বাসদেও অতি কষ্টে বলল, পিটারের নির্দেশ। পিটারকে? মালগাড়ির ড্রাইভার ছিল আগে, রেলে কয়লা চুরি করে বেচে দিত। এবার হাতে নাতে ধরা পড়ে চাকরিটা খোয়ায়। আমার এই চাকরিটা ওই করে দিয়েছিল। ও এখানে স্মাগলিং করে, খুন করে, চুরি ডাকাতি, আর লুকিয়ে থাকে এই জঙ্গলে। কিন্তু আমি ওর টার্গেট হলাম কেন? আপনি হুজুরের দোস্ত, তাই। এবার বলো তো, সুরেশ শর্মার খুনিকে? সুরেশকে মেরেছে বাঘ, না প্রতিশোধ নেবে বলে। বসন্ত ঠাকুরের মৃত্যুটা তাহলে কিভাবে হলো? ওকে মেরেছে পিটার। ভয়ের মুখোশ পরে তাঁবুর ভেতরে ঢুকে ওকে ভয় দেখাতে হার্ট ফেল করে ও। পিটারে কাজ করলো কেন? ওই মূর্তিটারই লোভে। থোড়া পানি মিলেগা? জং সঙ্গে সঙ্গে জলের পাত্র থেকে একটু জল নিয়ে ওর মুখে দিল। সেই জল খেয়ে ও যা বলল তা হলো এই: গত সন্ধ্যায় পিটারের নির্দেশে আমাকে খুন করতে এসে ও যে অমন পাল্টা আঘাতের মুখোমুখি হবে সেটা সে ভাবতেও পারেনি। বুধিরাম, শ্যামাচাঁদ আর ও যখন জঙ্গলের ধারে পাহারা দেওয়ার সময় একটু নেশা করেছিল, তখনই বাগনা এসে বলে যে পিটারের নির্দেশ ওই বাইরের আদমিকে খতম করতে হবে। সেই নির্দেশ পেয়েই ও চলে আসে। পরে ঘাড়ের কাছে ছোড়াটা বিঁধে যাওয়ায় সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে যায়। ছোড়াটা অস্থানে গিতে যাওয়ায় এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণের ফলে চলবার শক্তি হারিয়ে আশ্রয় নিয়ে এসে এখানে। পিটারের দল জানেও না যে ও কোথায় আছে এবং কি অবস্থায় আছে। আমরা চাপ দিয়ে ওর কাছ থেকে আরও অনেক কথা জেনে নিলাম। এই পাহাড় জঙ্গলে ওরা রয়েছে 3 জন: পিটার, বাগনা আর জোজো। জোজো বেশ কয়েকটা খুনের আসামি। পিটারই ওদের জেল ভেঙে পালিয়ে আসতে সাহায্য করে। ওরা এই জঙ্গলের পাহাড়ের গুহাতেই রাত কাটায়, বনের পশু পাখি মেরে খায়, এবং চারিদিকে যেসব মূর্তি বা অন্য কিছু পায় সেটা রাতের অন্ধকারে পাচার করে। ওদের অসাধ্য কিছুই নেই। বাধ্য হলে ওরা কিছুই বলে না, কাজের বিনিময়ে সামান্য পয়সাও দেয়। কিন্তু অবাধ্য হলে পরিণাম হয় ভয়ঙ্কর।
বাজদেও স্বীকার করলো যে বাগনার দেওয়া গাছের পাতা শুকিয়েই সবাইকে ঘুম পাড়িয়ে রাখত, আর পিটার ও বাগনাকে তাঁবুতে ঢোকার সুযোগ করে দিত। তবে এ কাজ সে দুবারই করেছিল, কেননা এতদিন তো এখানে জোরদার কোনো কাজকর্ম হয়নি। কাজ শুরু হয়েছে কয়েক মাস। বাজদেওর বক্তব্য শুনে ওকে বললাম, শোনো, ছোরাটা যেখানে বিঁধেছে সে জায়গাটা খুবই খারাপ জায়গা। মনে হয় ঘাড়ের হাড় ফুটো হয়ে গেছে। সকাল সন্ধে এখনো পর্যন্ত কোনো ওষুধ পড়েনি, ব্যান্ডেজ হয়নি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তোমার, ফলে সহজে সেরে ওঠা কিন্তু কঠিন, জীবন সংশয় হতে পারে। এখন তোমার একটাই রাস্তা, হয় মৃত্যুকে মেনে নেওয়া, নয়তো শহরে গিয়ে নিজের অপরাধের কথা স্বীকার করে পুলিশের হাতে আত্মসমর্পণ করা। যদি তুমি মৃত্যু চাও তাহলে যা খুশি তাই করো, আর যদি বাঁচতে চাও তাহলে ধরা দাও। আমাদের কথাবার্তার ফাঁকে বনভূমি কাঁপিয়ে একটি গুলির শব্দ আমার কানে এলো। আমরা কিছু বুঝে উঠবার আগেই বাজদেও লুটিয়ে পড়ল সেখানে। কে কোথা থেকে গুলি করলো কিছুই টের পেলাম না আমরা। ততক্ষণে ভয়ঙ্কর গর্জনে টেকো ছুটে গেল। কাঁধের বোঝাটা নামিয়ে রেখে জংও ছুটল সেই দিকে। কুসমাও তীর্ধনুক হাতে দ্রুত ছুটল ওদের পেছনে। সাতিয়া স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমিও নির্বাক। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, তবুও ওরা কেউ ফিরল না। অনেক পরে আহত রক্তাক্ত অবস্থায় ফিরে এলো জং। বহু কষ্টে বলল, কুসুমাকে বাঁচাতে পারলাম না। কেন, কি হলো কুসুমার? শয়তান পিটার ওকে নিয়ে গেছে। আমি বাঁচা দিতে গেলে জোজো আমাকে পাথর ছুঁড়ে মারে। তোমার টেকো কোথায়? ও চুচুকে কামড়ে চিড়ে দিয়েছে। ওর অবস্থা এমনই করেছে যে ওর বাঁচার কোনো রকম আশা নেই। আমি বহু কষ্টে নিজেকে সামলে এখানে চলে এসেছি। শোনো, তুমি এখনই সতিয়াকে নিয়ে নিচে চলে যাও। আমার কাছে টর্চ, পিস্তল সবই আছে। আমি যেভাবেই হোক উদ্ধার করব কুসুমাকে। তুমি বরং চেষ্টা করো গ্রাম থেকে কিছু লোকজনকে ডেকে নিয়ে আসার। বৃথা চেষ্টা বাবুজি। গ্রামের লোক কেউ এখানে আসবে না, বরং আমাকে বকাবকি করবে আপনাকে এখানে নিয়ে এসেছি বলে। কুসুমাকে না নিয়ে আমিও গ্রামে ফিরবো না। চলুন, এইভাবে না থেকে আমরা ওর সন্ধানে যাই। আমরা আর দেরি না করে জংকে সঙ্গে নিয়ে চললাম ধীরে ধীরে। ঘন অন্ধকারে চারিদিক তখন ঢেকে গেছে। নিশাচর পশু পাখিদের ডাকে বনভূমি আতঙ্কিত। একটি পাহাড়ের খাড়াই বেয়ে জঙ্গল ভেদ করে এগিয়ে চলেছি আমরা। পথ বলে কোনো কিছুই নেই এখানে, শুধু টর্চের আলোয় জংয়ের সঙ্গে এগিয়ে যাওয়া। সাতিয়া পাহাড়ে ওঠার অভ্যস্ত না হলেও বেশ উঠছে, আর কখনো জংয়ের হাত ধরে টেনে তুলছি ওকে। এইভাবে যেতে যেতে আমরা একসময় পৌঁছলাম অর্ধমৃত জোজোর কাছে। অমন বিশাল শরীর নিয়ে যে অবস্থায় পড়ে আছে সেটা দেখলে সত্যিই মায়া হয়। টেগোর গলা টুটি কামড়ে ছিঁড়ে দিয়েছে, তাই কথা বলার শক্তিও হারিয়েছে ও। আমি ওর মুখের ওপর ঝুঁকে পড়ে বললাম, আজই তোমার শেষ রাত বন্ধু, কেননা তোমার যা অবস্থা তাতে সকাল পর্যন্ত তুমি বাঁচবে না। এখন বলো, কুসুমা কোথায়? পিটার ওকে নিয়ে কোথায় গেছে? জোজো কথা বলতে পারল না। ওর চোখের কোল বেয়ে দুফোঁটা জলের ধারা গড়িয়ে পড়ল। শুধু অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিল পাহাড়ে আরও একটু উচ্চ স্থানের দিকে। জং বলল, বাবুজি, এইভাবে পথ চলা কিন্তু আমাদের ঠিক হচ্ছে না। বলতে বলতেই থেমে দাঁড়িয়ে হাত ধরে টান দিল আমার। সাথিয়াও খুব কাছে চলে এলো। জং বলল, ওই দেখুন। আমরা তাকিয়ে দেখলাম প্রায় 20-25টা কালো রোমশ ভাল্লুক পাহাড়ের দিক থেকে নেমে আসছে, হয়তো জল বা আহারের সন্ধানে। আমরা তাড়াতাড়ি পাহাড়ের বড় একটি পাথরের আড়ালে নিজেদের লুকিয়ে রাখলাম। একটু পরে পথ ফাঁকা হলে আমরা পর্বত আরোহণ শুরু করলাম। এক জায়গায় একটু সমতল মতো অংশে একটি পরিসর গুহার সামনে এসে জং বলল, আপাতত এই গুহাটাই আমাদের নিরাপদ স্থান। এর ভেতরে আশ্রয় নেওয়া কি সম্ভব? সম্ভব এবং দারুণ নিরাপদ। এর বাইরেটা এমন হলেও ভেতর জায়গাটা অনেকখানি। শিকারে এসে আগে বেশ কয়েকবার এই গুহাতে আমি কাটিয়েছি। আমি দেখলাম রাত্রিবাসের পক্ষে এই গুহার বিকল্প নেই। বাইরে থেকে দেখে গুহা বলে মনেই হবে না একে। মনে হবে পাহাড়ের গায়ে একটা ফাটল ছাড়া কিছুই নয়। একজন লোক কোনো মতে আরভাবে ঢুকতে পারে ভেতরে, তাও মোটা লোকের পক্ষে ঢোকা অসম্ভব। এমনই এক গুহা দেখেছিলাম পাঁচমারির গুপ্তেশ্বরে। তারপরে এই। যাই হোক, আমরা বহু কষ্টে পাথরের গা ঘেঁষে ভেতরে ঢুকলাম। ভেতরটা অবিল অন্ধকারে ঢাকা। টর্চের আলোতেও অন্ধকার দূর হলো না। জং একটা বাতি ধরাতে অনেকটা পরিষ্কার হলো।
ভেতরটা সত্যিই প্রশস্ত। দিব্যি হাত পা ছড়িয়ে শুয়ে বসে থাকা যায়। দেখে মনে হলো পাহাড়িরা মাঝে মধ্যেই এখানে এসে থাকে। জং বলল, বাবুজি, আপনি আর সতিয়া এখানে থাকুন। আমি একটু খোঁজ নিয়ে দেখি কুসুমাকে কোথায় নিয়ে গেল পিটার। সেই সঙ্গে খোঁজ নি টেগর। ও তো এইভাবে হারিয়ে যাওয়ার কুকুর নয়, বাঘেও ধরতে পারে। সেরকম হলে অবশ্য আর্তনাদ শোনা যেত। টেগোর সন্ধান পেতে হলে তোমাকে আবার ফিরে যেতে হবে সেই ছোট্ট গুহাটার কাছে। বাসদেও যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে। সেখানে তো যাবই, তবু জেনে রাখবেন যে আশেপাশে কোথাও আছে। দূরে থাকলেও গন্ধ শুকে ঠিক এসে খুঁজে নেবে আমাদের। তুমি যে এভাবে যাচ্ছ, তুমি তো নিরস্ত্র, ভয় করছে না? উপায় নেই বাবুজি, একটা রাতের ভিতরে কি না কি হয়ে যেতে পারে। কুসুমাকে উদ্ধার করতেই হবে পিটারের হাত থেকে। তবে একেবারে নিরস্ত্র নই আমি। বিপদে যান বাঁচানোর মতো কিছু একটা আছেই আমার কাছে। বাস দেওরে পাশ থেকে পাওয়া সেই ছোড়াটা আমি আমার সঙ্গে রেখেছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি ততক্ষণ চারিদিকে একবার টহল দিয়ে আসি। আপনি কিন্তু আমি না আসা পর্যন্ত ভুলেও কোথাও যাবেন না। সতিয়াকে আপনার ভরসাতেই রেখে গেলাম। জং চলে গেল। যাওয়ার সময় আমার টর্চটা পর্যন্তও নিল না সে। কি দুঃসাহস! ওর সাহস দেখে মনে হলো এই কুটিল অরণ্য পাহাড়ের জঙ্গলে ও যেন এক নেপালি ষাঁড় তুল। ও চলে যাওয়ার পর কিছুক্ষণ স্থির হয়ে থেকে সাতিয়ার দিকে তাকিয়ে দেখলাম একবার। হাঁটুর ফাঁকে মুখ গুজে কেমন যেন বসে রয়েছে চুপচাপ। ওর চোখে কোনো উদ্বেগ বা উত্তেজনার লেশমাত্রও নেই। অদ্ভুত এক প্রকৃতি এবং এই অভিযানের বোঝা স্বরূপ। ওকে জিজ্ঞাসা করলাম, তোমার ভয় করছে না তো? না। এইভাবে কতক্ষণ বসেছিলাম তা ঠিক নেই। হঠাৎই টোগর চিৎকারে সচকিত হয়ে কোনো রকমে বাইরে এলাম। এসে সেই টর্চের আলো ফেলে দেখি এক জায়গায় বড় একটি পাথরের উপর মুখ থুবড়ে পড়ে আছে জং। ওর নাক দিয়ে গলগল করে রক্ত ঝরছে, আর ওকে ঘিরে কুই কুই করছে টেগো। আমি ছুটে যেতেই আমার পায়ে গড়াগড়ি খেলো একবার, তারপর আবার ছুটে গেল জংয়ের কাছে। আমি জংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে দেখলাম ও তখন সংজ্ঞাহীন। তবে মনে হলো কারো আক্রমণে নয়, অন্ধকারে দ্রুত চলতে গিয়ে কোনো কিছুতে হোঁচট খেয়েই পড়েছে ও। এখন ওকে গুহায় নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি গুহামুখের কাছে এসে সাতিয়া সাতিয়া বলে হাঁক দিতেই সাতিয়া বেরিয়ে এলো। তারপর আমরা ওকে ধরাধরি করে বহু কষ্টে গুহার ভেতরে নিয়ে গেলাম। সাতিয়া ওর চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলো। আমাদের সেই গাড়িটা ছিল গুহার বাইরে, সেখান থেকেই পাওয়া গেল জলের বোতলটা। খুব বেশি অবশ্য ছিল না, যতটুকু ছিল তাতেই কাজ হয়ে গেল। জংকে গুহায় নিয়ে এলেও টোগর কিন্তু ছটফটানি কমলো না। সে সমানে কুই কুই করে আমার প্যান্ট কামড়ে টানাটানি করতে লাগলো। বারবার ছুটে গেল গুহার বাইরে। ওর ভাব দেখে আমি বুঝলাম ও নিশ্চয়ই কিছু বলতে চায়, অর্থাৎ ও কিছু সন্ধান পেয়েছে। হয়তো কুসমার কাছেই আমাকে নিয়ে যেতে চায় ও। আমি সাতিয়াকে বললাম, তুমি জংকে দেখো, আমি টেগোর সঙ্গে যাই। মনে হচ্ছে ও কুসুমার সন্ধান জানে। কিন্তু বাপুজি, যদি আপনার কোনো বিপদ হয়? হতেই পারে। বিপদ হবে জেনেই তো অভিযানে এসেছিলাম বলেই সন্ধান পেলাম চক্রটার। কুসুমাকে ফিরে পেলেও খুঁজে বার করতে হবে আমার বন্ধুকে, কেননা তার অন্তর্ধানও রহস্যময়। নিরীহ গোবেচারা সাতিয়া আমার মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আমি বললাম, বাতিটা নিভে আসছে, ওটা নিভে গেলে অন্ধকারেই থেকো, আর বাতি জ্বেলো না, কেননা আলোর কোনো প্রভা দেখে শত্রুরা হয়তো এখানে এসে উপদ্রব করতে পারে। আমি আর দেরি না করে টেগোর পিছু পিছু এগিয়ে চললাম ওকে অনুসরণ করে। অনেকটা উচ্চস্থানে ওঠার পরই হঠাৎই একটা আর্তনাদ শুনে থমকে দাঁড়ালাম। টেগো কান খাড়া করে শুনল সে আর্তনাদ, তারপর আবার ওপরে ওঠা শুরু করলো। আর্তনাদটা আরও স্পষ্ট হলো এবার। দারুণ যন্ত্রণায় কেউ যেন ছটফট করছে। আর্তনাদ শুনেই টেগো বীরবিক্রমে ছুটে গেল সেখানে। আমিও কোনো রকমের স্পটে গিয়ে দেখি এক ভয়ঙ্কর কাণ্ড। কে যেন দুহাত চোখে টেকে ছটফট করছে সেখানে। তাকে দেখে কেউ কেউ ডাক ছেড়ে চিৎকারে মাত করলো টেগো। চেহারা দেখেই মনে হলো এই সেই নাটের গুরু পিটার, পাহাড়ি মেয়ে কুসমার অপহরণকারী। এতদিনে উপযুক্ত শাস্তি পেয়েছে সে। কুসমা নিশ্চয়ই ওর কবল থেকে নিজেকে রক্ষা করতেই এই কাজ করেছে। একেবারে প্রাণে না মেরে তিরেল ফোড়াটা শয়তানটার চোখে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু কুসমা, তাকে এখন পাবো কোথায়? এই রাতের অন্ধকারে বনের পার্বত্যে কোথায় আছে সে? পিটারের দিক থেকে আর কোনো বিপদের আশঙ্কা নেই, তাই ওর দিকে নজর দিলাম না।
এদিকে রাত যত বেশি হচ্ছে বন্য জন্তুদের ডাকও তত বাড়ছে। এই অবস্থায় বাইরে থাকা খুবই বিপজ্জনক। জংদের গুহা থেকে অনেক উপরে উঠে এসেছি এখন, ফিরে যেতেও সময় লাগবে। অথচ কুসমার কোনো অস্তিত্ব নেই। তার খোঁজে তাকে যদি না পেলাম তাহলে এত কষ্ট করে এখানে এসে কী লাভ হলো? আর এই পরিস্থিতিতে সন্ধান না জেনে খুঁজে ফেরাটাও অসম্ভব। তবে মন বলছে কাছের ধারেই ও কোথাও রয়েছে। আমি মুখের পাশে দুটো হাত রেখে হাঁক দিলাম। কুসুমা, কুসুমা। কোনো প্রত্যুত্তরই এলো না। বার দুয়েক হাঁক দিতেও টেকো ঘেউ ঘেউ করে ডাক ছাড়তে লাগলো। হঠাৎই টেকোর দৃষ্টি আকর্ষণ করলো আমার। একটি উচ্চ স্থানে বাঘের কাছে গিয়ে ক্রমাগত চিৎকার করতে লাগলো। আমি দ্রুতর কাছে গিয়ে দেখি পাহাড়ের গায়ে একটা ফাটলের ভেতর থেকে ক্ষীণ একটু আলোর দিশা পাওয়া যাচ্ছে। এটাও যে ওই রকমই একটি গুহা সেটা বুঝতে দেরি হলো না আমার। তবে ব্যতিক্রম একটাই, হামাগুড়ি দিয়ে না ঢুকলে এর ভিতরে ঢোকা অসম্ভব। আলোর দিশা যখন পাওয়া গিয়েছে তখন কোনো বন্য জন্তু নয়, মানুষের অস্তিত্বই রয়েছে এখানে, আর সেটা বেশ ভালোভাবেই বোঝা যায়। আমার নির্দেশ পেয়ে টেকো দ্রুত ঢুকে গেল গুহার ভেতরে। তারপর বেরিয়ে এসে ঘেউ ঘেউ ডাক ছাড়তে আমিও ঢুকে গেলাম ভেতরে। ঢুকে দেখি গুহার ভেতরে পিঠ থেকে কেমন যেন হকচকিয়ে তাকিয়ে রয়েছে কুসমা। আমি ওর কাছে গিয়ে বললাম, এ কি, তুমি এভাবে বসে আছো কেন? আমরা কত খুঁজছি তোমায়। কুসমা বলল, কিভাবে যে ওই শয়তানের হাত থেকে নিজেকে বাঁচিয়েছে তা আমিই জানি। আমার ঘাড়ের কাছে এমন দু জায়গায় রদ্দা মেরেছে যে এখনও আমার মাথা ঘুরছে, আমি উঠে দাঁড়াতে পারছি না। তবু তারই মধ্যে ওর যা করেছি তাতে কখনো কোনো অন্যায় কাজ করতে সাহস করবে না ও। পিটারের কথা বলছো তো? ও তো এখন অন্ধ চোখ নিয়ে ছটফট করছে। আমি ওকে ব্যথা কমার ওষুধটা খাইয়ে দিলাম। এই গুহাটি নিচের গুহা থেকে অনেক প্রশস্ত। দেখে মনে হলো এটাই পিটারের আসল ঘাঁটি, কেননা এখানে খাওয়ার ও শোয়ার সব রকমেরই ব্যবস্থা রয়েছে। অনেক পরে একটু সুস্থ হয়ে কুসমা বলল, ওদের দেখছি না কেন, ওরা কোথায়? আমি সমস্ত ঘটনাটা ওকে বললাম। তারপর টেকোর সাহায্য নিয়ে কিভাবে এখানে এসেছি তাও বললাম। আপনার সাহস তো কম নয় বাবুজি। খুব ভাগ্য ভালো যে এতক্ষণে আপনি বাঘের পেটে যাননি। ঈশ্বরের কত দয়া আপনার ওপর। না হবেই বা কেন? কোনো অন্যায় অভিসন্ধি নিয়ে তো আমি আসিনি। তবে এই অভিযানে এসে একটাই লাভ, অপরাধী চিহ্নিত হলো। মূল অপরাধী এখন হাতের মুঠোয়। আজ রাতে যদি বাঘের পেটে না যায় তাহলে কাল সকালেই ওকে হাতকড়া পড়তে হবে। 4 জন অপরাধীর মধ্যে 2 জন মৃত, একজন প্রায় ধৃত আর একজন বেপাত্তা, সে হলো বাঘানা। তুমি জানো কি না জানি না, বাঘনাই তো খুন করেছিল সুরেশকে। একথা সতিয়াই আমাকে বলেছে, একটু গোপনে। ও মা, সে কি, জানতাম না তো। আমাদের কথাবার্তার ফাঁকেই হঠাৎ টেগো যেন কোথাও উধাও হয়ে গিয়েছে। তার হদিশ আর পেলাম না। আর কোথায় গেল টেগো? আমি গুহামুখে এসে 2-1 বার হাঁক দিলাম, টেগো, টেগো, টেগো। কিন্তু কোনো সারা শব্দই পেলাম না ওর। কুসমা বলল, ও নিশ্চয়ই আপনাকে ঠিক ঠিকানায় পৌঁছে দিয়ে অসুস্থ জংয়ের কাছে ফিরে গেছে। যাক, আজ রাতে ওই গুহা থেকে বেরোনো নয়। জীবনের ঝুঁকি খুব বেশি নিতে নেই। ওরা ওখানে থাকুক, নিরাপদে আমরা এখানে। এখন দেখি রাতের খাওয়ার কোনো ব্যবস্থা করা যায় নাকি। সেই ভালো, কিন্তু জল? জলের অভাব হবে না। গুহার শেষ প্রান্তে এক জায়গায় চুইয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। মনে হয় কোনো ঝর্ণা আছে ওপরে। ওখানে যে কোনো একটা পাত্র বসিয়ে জল ভরে নেওয়া যাক। আমি টর্চের আলোয় সেদিকে গিয়ে দেখলাম ওর অনুমান ঠিক। তবে আমাকে আর মেহনত করতে হলো না। নির্দিষ্ট একটা জায়গায় তামার হাঁড়ি বসানো রয়েছে, পাশেই একটা কাচের গ্লাস। এখানে বেশ কয়েকটা জায়গায় টপ টপ করে জল পড়ছে এবং নিচের ফাটল দিয়ে বেরিয়েও যাচ্ছে। জল বরফের মতো ঠান্ডা। তবে সুখের বিষয় একটাই, গুহার ভেতরটা গরম। শীতের তীব্রতা এখানে একদমই নেই। কুসমা বলল, জলের অভাব যখন নেই তখন রান্নার কাজেও অসুবিধা হবে না। 1 গাদা ডিম ও আস্ত 2টো মুরগি ছাড়ানো আছে এখানে। চাল, আটা, তেল, নুন, মশলা সবই আছে দেখছি। একটু কষ্ট করে শুধু ফুটিয়ে নেওয়া। আপনি আমাকে সাহায্য করুন, আমি 2 মিনিটে ব্যবস্থা করে দিচ্ছি। এই গভীর নির্জনে অরণ্য দহিতা কুসমার উৎসাহ দেখে আমি অবাক হয়ে গেলাম। কিছু কাঠকুটো ভেতরেই রাখা ছিল, তাই নিয়েই চলে এলাম গুহার বাইরে। রান্নার ব্যবস্থাটা এখানেই হোক, ভেতরে আগুন জ্বাললে ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাবে। এই বনপ্রদেশে পার্বত্য গুহায় মুরগির মাংস আর গরম ভাত যেন কল্পনারও অতীত। আমাদের রান্না তখন প্রায় শেষ। হঠাৎ টেকোর হাতটাকে আমরা সচকিত হয়ে উঠলাম। যে দেখি জং বাহাদুর
ও সাতিয়া তাকে অনুসরণ করেই আসছে। জং এসে একটা কথাই বলল, বাঘনাটা বাঘের পেটে গেছে। সে কি? হ্যাঁ বাবুজি, পাপের মাসুল ওকে ঠিকভাবে দিতে হয়েছে। তখন আমি গুহা থেকে বেরোতেই ও আমার পায়ের কাছে এমন একটা লাথি মারলো যে আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম। ও তখন আমার মাথাটা ধরে ঠুকতে লাগলো পাথরের উপরে। তবে বেশিক্ষণ নয়, 2-1 মাত্র। পরক্ষণে দেখলাম একটা শের এসে উঠিয়ে নিয়ে যাচ্ছে ওকে, আর ওই দৃশ্য দেখে আমি জ্ঞান হারালাম। তারপর তো আপনি আমাকে দয়া করলেন, সতিয়া বহিন আমার সেবা করলো। তা বাবুজি, আপনি এখানে এলেন কি করে? কেন? তোমার টেগোই তো পথ চিনিয়ে নিয়ে এসেছে এখানে। আর কোনো কথা নয়। আমরা সবাই গুহার জঠরে ঢুকে রাতের আহারটা শেষ করলাম। সে রাতে আমাদের আর ঘুম হলো না কারোর। সারাটা রাত সবাই গল্প করেই কাটালাম। কুসমা বলল, এই রাতের স্মৃতি কখনো মন থেকে মুছে ফেলবেন না বাবুজি। পাহাড়ি এই মানুষগুলোকে একটু মনে রাখবেন। জীবনের সব স্মৃতি কি মোছা যায়? না সুখের দিনের কথা ভোলা যায়? এখন তো মনে হচ্ছে এমন রজনী যেন বারে বারেই আসে। দীর্ঘরাত্রির অবসানে একসময় ভোরের আলো ফুটল। আমরা গুহা ত্যাগ করে প্রত্যাবর্তন করলাম। জং বলল, সেই মূর্তি গুহায় একবার যাবেন না বাবু? না, থাক, ওতে আমার কোনো আগ্রহ নেই। মন পড়ে আছে বন্ধুর দিকে। সে যেন কোথায় গেল, কে যে কোথায় আটকে রাখলো তাকে, তা কে জানে। খুন হলেও হতে পারে। কিছুই অসম্ভব নয়। খানিকটা আসার পর দেখলাম পিটার একইভাবে কাতরাচ্ছে সেখানে। আমি চেয়েছিলাম ধরাধরি করে ওকে নিচে নামিয়ে আনতে, কুসমাই বাধা দিল। না বাবুজি, ওকে ওর ভাগ্যের হাতে ছেড়ে দিন। কর্মফল ভোগ করুক ও। আমরা কেন ওর জন্য অযথা পুলিশের ঝামেলায় জড়াতে যাব? কথাটা যুক্তিপূর্ণ, তাই আর কিছু বললাম না। দেখতে দেখতে রোদ উঠল। আমরাও ফিরে এলাম সাতবাহিনীতে। এসে শুনলাম পরশুরাতে বাইরে বেরোলে ভালুকের তাড়া খেয়ে পালাতে গিয়ে একটি পাথরের কাছে গর্তের মধ্যে পড়ে যায় কুণাল। কাল সারাদিনের পর সন্ধ্যায় উঠে ও নিজেই এসেছে। তারপর ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে এখন অনেকটা সুস্থ ও। আমাদের যেতে দেখে আনন্দের আর সীমা রইল না ওর। আমরা ওকে তাঁবু থেকে ধরাধরি করে আমার জন্য নির্দিষ্ট ঘরে নিয়ে এলাম। কুসমা ও সাতিয়া চা করে আমাদের খাওয়ালো। চা খেতে খেতেই গতকালের অভিযানের কথা সবিস্তারে ওকে বললাম, এবং এও বললাম যে এই বনপ্রদেশে নির্ভয়ে চাকরি করতে ওর আর কোনো আতঙ্ক নেই, বরং কুসমা ও সাতিয়ার সহচর্যই ওর মনে অনেক সাহস যোগাবে। আমরা সেই দিনটা সাতবাহিনী থেকে পরদিনই বিদায় নিলাম। বিদায়কালে কুসমা ও সাতিয়ার চোখের জল যেন আমারও চোখে জল এনে দিল। জং বাহাদুর এসে ট্রেনে তুলে দিয়ে গেল আমায়। বিদায় সাতবাহিনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।